হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বায়োলজি লাইভ ক্লাস 4th এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি শুরু করেছিলাম বোটানি 4th চ্যাপ্টার অণুজীব চ্যাপ্টারটি নিয়ে শুরু করেছিলাম। চ্যাপ্টারটির প্রথম অংশ ভাইরাস নিয়ে কিছু কথা বলেছি, কিছু ডিসকাশন করেছিলাম প্রথম এবং দ্বিতীয় এপিসোডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এপিসোডে ভাইরাস নিয়ে কথা বলেছিলাম। আজকে 4th এপিসোডে তোমাদের সাথে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেনটি করে ফেলবে। আর তোমরা কে কোন কলেজ থেকে লাইভ ক্লাসটি দেখছো তোমাদের কলেজের নাম মেনশন করবে। আমি শামিমা জাহিদ প্রীতি, অধ্যয়নরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং আমি একটি খাতার পৃষ্ঠা দেখাতে চেষ্টা করছি, পৃষ্ঠাটিও দেখতে পাচ্ছ। যদি তোমাদের শুনতে অথবা দেখতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি পড়াতেই চলে আসি। আরেকটা কথা, এই লাইভ ক্লাসগুলি তোমাদের জন্য স্পন্সর করেছে রিডার প্লাস পাবলিকেশন। তোমরা চাইলে রিডার প্লাস পাবলিকেশনের একটি বায়োলজি বই আছে যেটি কিনা অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য খুবই হেল্পফুল। এখানে অনেক ট্রিক্স ইউজ করা হয়েছে। বইটির নাম হচ্ছে বায়োলজি প্লাস। বইটির নাম বায়োলজি প্লাস, তোমরা চাইলে বইটি নিতে পারো। আচ্ছা, এখন আমি তোমাদের পড়ার মধ্যে চলে আসি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিয়ে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ব্যাকটেরিয়ার জনককে, ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজির জনককে। ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজি বা অথবা প্রোটোজুওলজি। আমরা জানি, আমরা যে কোনো কিছু যখন জানতে যাই তখন তার জনককে, এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজির জনককে, এই জিনিসটা জানা আমাদের খুবই দরকার। জনকের নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তোমরা যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবে এবং যারা তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিওলজি প্রোটোজুওলজির জনককে। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আশা করি এমসিকিউটি তোমাদের যদি সামনে কখনো আসে তোমরা ভুল করবে না। তোমরা যারা দেখছো তারা বেশি বেশি করে কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবে, যাতে করে তোমাদের কোনো ফ্রেন্ডই লাইভ ক্লাসটি মিস না করে। আর হ্যাঁ, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেই কলেজের নাম লিখে দিবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সাথে ঠিক কত সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়েছে। এখন আশা করি তোমরা খুব সহজেই বলতে পারবে ব্যাকটেরিওলজি বা প্রোটোজুওলজির জনককে। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এমসিকিউ। এখন আসি, আমরা সবাই জানি যক্ষা রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম কি? যক্ষা রোগের জন্য একটি ব্যাকটেরিয়া দায়ী। আশা করি আমরা অনেক ছোটোবেলা থেকে এই ব্যাকটেরিয়ার নাম জেনেছি। যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটি দায়ী তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটি দায়ী তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তোমরা যারা এখন একাডেমিক লেভেলে আছো তোমাদের শর্ট কোশ্চেন, তোমাদের সৃজনশীল প্রশ্নে 1 নম্বরে এই কোশ্চেনটি আসতে পারে, যক্ষা রোগের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী ব্যাকটেরিয়াটার নাম কি। তখন তোমরা যখন সায়েন্টিফিক নেমগুলো লিখবে, সায়েন্টিফিক নেম এর দুটো পার্টের নিচে আন্ডারলাইন করতে হয়, এই জিনিসটি মাথায় রাখবে। যাই হোক, এই যে
যক্ষা রোগের ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়া প্রমাণ কে করেছে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাকটেরিয়া প্রমাণ করেছে রবার্ট কক নামের একজন জার্মান ডাক্তার। কে করেছেন? এটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। রবার্ট কক। যক্ষা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে? রবার্ট কক। আচ্ছা, এখন আমরা যে এই যে ব্যাকটেরিয়া সম্পর্কে জানছি, ব্যাকটেরিওলজি সম্পর্কে জানা আমাদের খুব দরকার। বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, আবাস, রোগতত্ত্ব, বংশবিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি, এই যে ব্যাকটেরিয়া বলছি, ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়া ঠিক কেমন, কিভাবে গঠিত হয়, এটি জানাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আসি, আমরা কিছু তথ্য জেনে নেই ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া থাকে একটি জড় কোষ প্রাচীর। জড় কোষ প্রাচীর অর্থাৎ ব্যাকটেরিয়ার চারদিককে ঘিরে একটি কোষ প্রাচীর থাকে যেটি জড় পদার্থ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়া হচ্ছে একটি এককোষী অণুজীব, অর্থাৎ ব্যাকটেরিয়া শুধুমাত্র একটি কোষ দিয়ে গঠিত হয়। আর ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। আমরা যখন ভাইরাস পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, অর্থাৎ যে সকল অণুজীবকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় অতি আণুবীক্ষণিক। কিন্তু জীবকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, তাদেরকে আমরা বলতে পারি আণুবীক্ষণিক। ঠিক সেই পর্যায় থেকে আমরা চিন্তা করতে পারি ব্যাকটেরিয়াটা হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখতে পারবো। তারপর আসি আদিকেন্দ্রিক। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক অণুজীব। আদিকেন্দ্রিক অণুজীব জিনিসটা কি? আদিকেন্দ্রিক বলার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, আর রাইবোজোমের মানটা হচ্ছে 70S। রাইবোজোম ছাড়া অন্য কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না থাকার কারণে ব্যাকটেরিয়াকে বলা হয় আদিকেন্দ্রিক অণুজীব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি আমাকে শুনতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, অথবা আমি খাতায় যেসব টার্মগুলো দেখানোর চেষ্টা করছি তা যদি দেখতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এখন ব্যাকটেরিয়ার আরেকটা জিনিস হচ্ছে ব্যাকটেরিয়ার কোনো ক্লোরোফিল নেই। আমরা জানি কোষ প্রাচীর সাধারণত উদ্ভিদে থাকে। আচ্ছা, একজন বলছে ব্লার। আচ্ছা, তোমার যদি এখন মনে হয় ব্লার তুমি দেখতে পাচ্ছ না, তাহলে আমি বলছি, মুখে উচ্চারণ করছি, তোমরা ট্রাই করো সেই কথাগুলো শোনার চেষ্টা করো, একটু দেখার। হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অথবা আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। লেখা ব্লার হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? তোমরা যারা ব্লার বলছো তারা আরেকবার চেক করো তো, এখন কি ঠিক আছে? আশা করি এখন ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একজন বলেছে ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। আমরা জানি উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে। আমরা প্রথমেই বলেছি ব্যাকটেরিয়া কোষে একটি জড় কোষ প্রাচীর থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে ব্যাকটেরিয়াতে ক্লোরোফিলও থাকতে পারে। যেহেতু আমরা উদ্ভিদের সাথে একটু রিলেট করার ট্রাই করছি সেহেতু আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়াতে ক্লোরোফিলও থাকতে পারে।
কিন্তু ব্যাকটেরিয়া ক্লোরোফিলবিহীন। জিনিসটা তোমরা মনে রাখবে, কারণ যখন তোমরা কোষপ্রাচীর দেখবে তোমাদের মাথায় চলে আসতে পারে যেহেতু কোষপ্রাচীর আছে সেহেতু ব্যাকটেরিয়াতে ক্লোরোফিলও থাকতে পারে, কিন্তু ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল নেই, ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোরোফিলবিহীন। তারপর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রক্রিয়াটা কেমন? ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রক্রিয়াটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বা দ্বিভাজন প্রক্রিয়া। তাহলে আমরা দেখি ব্যাকটেরিয়া সম্পর্কে কতগুলো টার্ম শিখে ফেলেছি। ব্যাকটেরিয়া জড় কোষপ্রাচীর থাকে, ব্যাকটেরিয়া এককোষী, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক, ব্যাকটেরিয়া ক্লোরোফিলবিহীন এবং ব্যাকটেরিয়া যে বংশবৃদ্ধি প্রক্রিয়া আছে সেটি হচ্ছে দ্বিভাজন। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা টার্মই মনে রাখার বিষয়, এখানে মুখস্থ করার মতো ঠিক কিছু নেই। তারপর আসি আমরা ব্যাকটেরিয়ার বিভিন্ন টার্ম জেনেছি ব্যাকটেরিয়া সম্পর্কে, কিন্তু এখন ব্যাকটেরিয়ার এই টার্মগুলো আরেকটু বিস্তারিত জানি, যেগুলোকে বলছি আমরা সাধারণ বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলোকে এখন আমরা একটু ভালোভাবে জানব। এখন আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে জানতে যাচ্ছি। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের কথা যদি বলি, প্রথমেই আসে ব্যাকটেরিয়ার আকারটা হচ্ছে ছোট। আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক অণুজীব। আণুবীক্ষণিক যেখানে কথাটি আসছে সেখানে আমরা বুঝতে পারছি আণুবীক্ষণিক মানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে, যেটা তুমি খালি চোখে দেখতে পারবে না সেটাকেই তো তুমি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিবে। এখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিবে কেন? কারণ সে আকারে ছোট। অর্থাৎ প্রথমেই আসে ব্যাকটেরিয়া হচ্ছে ছোট। তারপর এই যে ছোট বলেছি, কিন্তু ছোট কতটুকু ছোট আকারটা তো আমাদের জানা প্রয়োজন, ঠিক না? ব্যাকটেরিয়ার এই আকারটা আমরা জেনে নিই। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে 0.2 থেকে 0.5 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়ার দৈর্ঘ্যটা হচ্ছে মাইক্রোমিটার। মিটার আমরা খুব ছোট বোঝানোর জন্য মাইক্রো ইউনিটটি ইউজ করে থাকি, তাই হচ্ছে এখানে 0.2 থেকে 0.5 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়া কতটুকু? ব্যাকটেরিয়া ছোট, কিন্তু এই ছোট পরিমাপ হচ্ছে 0.2 থেকে 0.5 মাইক্রোমিটার। তারপর আসি ব্যাকটেরিয়া কোষ। ব্যাকটেরিয়া যেহেতু একটি অণুজীব এবং ব্যাকটেরিয়া থেকে আমরা জানতে পেরেছি ব্যাকটেরিয়া যেহেতু অণুজীব এতে হচ্ছে প্রাণ আছে। প্রাণ যেহেতু আছে সেহেতু কোষ তো অবশ্যই আছে। এখন এই যে কোষ, কয়টা কোষ আছে ব্যাকটেরিয়াতে? শুধুমাত্র একটি কোষ আছে, তাই ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে এককোষী জীব। আবার এখানে যে শুধুমাত্র এককোষী হয়ে থাকে ঠিক সবসময় তাও না, অনেক সময় দেখা যায় যে কলোনির মতো হয়ে যায়, কলোনিয়ালও বলা যায় একে, কলোনিয়াল। ব্যাকটেরিয়া এককোষীয় হতে পারে, আবার কলোনিয়ালও হতে পারে। এখন আসি আদিকেন্দ্রিক। আদিকেন্দ্রিক জিনিসটি অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় পড়েছিলাম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কিছু টার্ম পড়েছিলাম। এই যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক যখন পড়েছি আমরা নিশ্চয়ই জেনেছি আদিকেন্দ্রিক টার্মটি কী। এখন সত্যিকার অর্থে যদি একটি কোষের গঠন সম্পূর্ণ না হয় তখন আমরা সেটিকে আদিকেন্দ্রিক বলে থাকি। অর্থাৎ ব্যাকটেরিয়াতে কোষ আছে, কিন্তু একটি আদর্শ কোষ হওয়ার জন্য যত ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় সবগুলো ম্যাটেরিয়ালস নেই, তাই ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে আদিকেন্দ্রিক। এখন এই যে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক হওয়ার কারণে এখানে শুধুমাত্র কোষে 70S রাইবোজোম থাকে। 70S রাইবোজোম ছাড়া ব্যাকটেরিয়াতে অন্য কোনো
অঙ্গাণুর অস্তিত্ব পাওয়া যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ব্যাকটেরিয়া ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ দিয়ে গঠিত হতো, অর্থাৎ আদিকেন্দ্রিক না হতো, তাহলে ব্যাকটেরিয়াতে আমরা রাইবোজোম ছাড়া আরও অনেক অঙ্গাণুর অস্তিত্ব দেখতে পেতাম। কিন্তু আর কোনো অঙ্গাণুই নেই, শুধুমাত্র রাইবোজোম থাকার কারণে আমরা ব্যাকটেরিয়াকে আদিকেন্দ্রিক বলছি। এখন আসি, এই যে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, বারবার বলছি কোষ প্রাচীর যে আছে, এই যে কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? কোষ প্রাচীরটি হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। আমি তোমাদেরকে কি পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করি এই কি পয়েন্টগুলোকে বর্ণনা করে ভালো করে লিখতে পারবে যদি তোমাদের একাডেমিক স্টুডেন্টদের জন্য পরীক্ষা সৃজনশীল কোশ্চেনে আসে। আর যদি এমসিকিউতে অ্যাডমিশন টেস্টে যারা সামনে দিবে তাদের জন্য আসে, তাহলে তোমরা জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখবে। যেমন এটা ছোট এর পরিমাণটা হচ্ছে 0.2 থেকে 0.5 মাইক্রোমিটার, এককোষিক কলোনিয়াল 70S রাইবোজোম। এগুলো কাদের? ব্যাকটেরিয়ার। এভাবে মনে রেখে দেবে, খুব বেশি ডিটেলসে পড়ার দরকার হবে না যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাবে। কিন্তু যারা হচ্ছে একাডেমিক স্টেজে আছো তারা হচ্ছে একটু বুঝে নিয়ে নিজের থেকে আশেপাশে বড় করে লাইনগুলো লিখে দিতে পারবে যদি তোমরা বুঝে থাকো। এখন আসি কোষ প্রাচীরের প্রধান উপাদান। এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বলছি, এই কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, এখানে দুটো অ্যাসিডের নাম বলা হয়েছে, একটি হচ্ছে মুরামিক অ্যাসিড আর একটি হচ্ছে টিকোইক অ্যাসিড। জাস্ট তোমরা একটু রিডিং দিয়ে মাথায় রাখলে, যদি মনে না থাকে তাহলে স্কিপ করতে পারো, আর যদি মনে থাকে তাহলে জিনিসটি মনে রাখতে পারো, মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। এখন আসি, এদের হচ্ছে এই যে আমরা সবসময় যখন জীব কথাটি বলবো, অণুজীব, জীব, তখন আমরা কিন্তু ডিএনএ রিলেটেড কিছু কথা বলবোই। কারণ আমরা জানি আমরা যে মানুষ আমরা কিন্তু ডিএনএ আরএনএ এগুলো কিন্তু আমাদের মধ্যেও আছে। সো আমরা যখন জীবন নিয়ে কথা বলবো সেখানে ডিএনএর অস্তিত্ব আসাটা খুবই প্রসঙ্গত। তাই এখানে ব্যাকটেরিয়ার যেহেতু অণুজীব, ব্যাকটেরিয়া যেহেতু জীবনের অস্তিত্ব দেখা যাচ্ছে একটি কোষ দিয়ে, সেহেতু এখানে ডিএনএর প্রশ্ন অবশ্যই আসবে। আচ্ছা, কমেন্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি একজন বলেছে এখন ঠিক আছে ম্যাম, আরেকজন বলছে এখন ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো যাতে করে তোমাদের কোনো ফ্রেন্ডই এই লাইভ ক্লাসটি মিস না করে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেনটি করবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার করার। আচ্ছা, যেহেতু ডিএনএ রিলেটেড কথাই বলছি, এখন ব্যাকটেরিয়াতে হচ্ছে ডিএনএ থাকে। আমরা যখন ভাইরাস পড়িয়েছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এপিসোডে, তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এপিসোড মিস করেছো, নোট বাস্কেট গ্রুপের মধ্যে দেখবে 3টি এপিসোডই আছে, আর তাদের নোট বাস্কেট গ্রুপের ইউটিউব লিঙ্কও আছে, তোমরা চাইলে ওখানে গিয়েও দেখতে পারো। ওখানে আমি ভাইরাস নিয়ে যখন কথা বলেছি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায়ে, আচ্ছা একজন বললো ম্যাম 0.5 হবে। আচ্ছা সরি, এটা হচ্ছে 5 হবে। হ্যাঁ 0.5 না 5 হবে। থ্যাংক ইউ, আমি ভুল করেছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 5 মাইক্রোমিটার হবে। এখন হচ্ছে ভাইরাসের কথা বলছি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যে পর্যায়ে ছিল, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যখন আমি বুঝিয়েছিলাম, তখন ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার সাহায্য নিয়েই তার সংখ্যা বৃদ্ধিটা করে থাকে। ব্যাকটেরিয়াল একটি ডিএনএর অস্তিত্ব আমি বারে বারে দেখিয়েছি, একটু আমি হালকা করে একটু দেখাচ্ছি। এটা যদি হয় একটি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে একটি ডিএনএ আছে যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ডিএনএ।
আর এটা যদি হয় একটি ভাইরাস, ভাইরাসের একটি ডিএনএ আছে যেটা কিনা ভাইরাল ডিএনএ নামে পরিচিত। লাস্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম ভাইরাল ডিএনএটা কীভাবে ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে প্রবেশ করে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে ব্যাকটেরিয়াল ডিএনএটিকে ধীরে ধীরে ধ্বংস করতে 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 একদম বিলুপ্ত করে ফেলে। অর্থাৎ ব্যাকটেরিয়াতে একটি ডিএনএ আছে, এটা এই অস্তিত্ব বোঝানোর জন্য তোমাদেরকে এখন ছবিটি দেখিয়েছি। এখন এই যে ব্যাকটেরিয়াল ডিএনএর কথা বলছি, ব্যাকটেরিয়াল ডিএনএ আমরা জানি সাধারণত ডিএনএ দ্বিসূত্র কি হয়, ব্যাকটেরিয়াল ডিএনএও ঠিক দ্বিসূত্রক। এই ব্যাকটেরিয়াল এই ডিএনএটাকে অ্যাকচুয়ালি আমরা ক্রোমোজোমও বলতে পারি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমও বলা যেতে পারে এই ব্যাকটেরিয়াল ডিএনএকে। ডিএনএ আমরা জানি যে ক্রোমোজোম, ডিএনএ এসব জিনিসগুলো কিন্তু থাকে নিউক্লিয়াসের ভেতরে। কিন্তু আগেই বলেছি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক হওয়ার কারণে ব্যাকটেরিয়ার এই যে ডিএনএ সাইটোপ্লাজমেই থাকে। আর এই ডিএনএর মধ্যে কোনো ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ডিএনএ যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটিকে বলা হয় নিউক্লিয়েড। এটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা এটি মনে রাখবে। ব্যাকটেরিয়া যে অঞ্চলে ডিএনএ থাকে সেই অঞ্চলটিকে বলা হয় নিউক্লিয়েড। এখন আমরা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি সম্পর্কে পড়েছি। আমি যখন ভাইরাসের ক্লাস করিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম একদম লাস্ট ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুটি সাইকেলের মাধ্যম হয়ে থাকে, একটি হচ্ছে লাইটিক সাইকেল, একটি হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলের মধ্যে আমরা দেখেছিলাম শেষ পর্যায়ে ব্যাকটেরিয়া যখন বিভাজন হয় তখন সে প্রক্রিয়াটি হচ্ছে দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া বিভাজিত হয়ে বংশ বৃদ্ধি করে, সাথে সাথে ওখানে ভাইরাসও বংশবৃদ্ধি করে। এখন এই যে ভাইরাস, এখন পড়ছি আমরা ব্যাকটেরিয়া নিয়ে। ব্যাকটেরিয়া প্রধানত এই দ্বিভাজন প্রক্রিয়াতেই বংশবৃদ্ধি করে থাকে। ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়ায় সাধারণত 30 মিনিট সময় লাগে। তোমার মেইন জিনিসটা মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি প্রক্রিয়াটাই হচ্ছে দ্বিভাজন, আর এটা সময় লাগে 30 মিনিট। জাস্ট মনে রাখতে পারো, যদি খুব বেশি প্যারা লাগে এই 30 মিনিট কথাটা আর মনে রাখার দরকার নেই, কিন্তু মনে রাখবে দ্বিভাজন। আচ্ছা, একজন আসসালামু আলাইকুম আপু বলেছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া, তুমি ক্লাস দেখো। আশা করি তোমার কোনো প্রশ্ন থাকলে করবে, আর তোমার বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে। এখন হচ্ছে এখন একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস বলবো। ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জিনিস, সে সব কিছুই পারে। কীভাবে পারে? ব্যাকটেরিয়াকে আমরা এখন বলবো অলরাউন্ডার। কীভাবে বলবো ব্যাকটেরিয়াকে? কীভাবে অলরাউন্ডার বলছি আমি, সে জিনিসটা এখন দেখাই। ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটি অণুজীব যেটা কি না পরজীবী হিসেবে থাকতে পারে। পরজীবীরা কি করে? সাধারণত পরজীবীরা রোগ সৃষ্টি করে, রোগ উৎপাদনকারী। আবার মৃতজীবী হিসেবেও থাকতে পারে, আবার স্বনির্ভর। একটা জীব যদি এত কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে অলরাউন্ডার বলতে পারবো। ক্ষুদ্র একটি জীব, অণুজীব, যাকে আমরা অণুজীব বলছি, যার দৈর্ঘ্য প্রস্থ বলি যে পরিমাণটা, সেটা হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। এত ক্ষুদ্র একটি অণুজীব, সেই অণুজীবটি 3টা অবস্থাতেই থাকতে পারছে: পরজীবী হিসেবে, মৃতজীবী হিসেবে, স্বনির্ভর। তাহলে আমরা তাকে অলরাউন্ডার তো বলতেই পারি, ঠিক না? আচ্ছা, একজন হচ্ছে কমেন্ট করেছে অ্যামাইটোসিসি। তো হ্যাঁ, অ্যামাইটোসিসি বলতে গেলে অ্যামাইটোসিসিরই মতো
তুমি যদি চাও অ্যামাইটোসিসের মতো করেও মনে রাখতে পারো, দ্বিভাজন প্রক্রিয়াটিকে অ্যামাইটোসিসের মতো করে মনে রাখতে পারো, বলতে গেলে সেমই। আচ্ছা, আরেকজন হচ্ছে, আচ্ছা একজন কোশ্চেন করেছে ম্যাম ফার্স্ট চ্যাপ্টার থেকে কি ক্লাস আছে? আচ্ছা, এখনও নেওয়া হয়নি, সামনে হয়তো তোমাদের ইচ্ছে দেখে তোমরা যদি অনেক অনুপ্রাণিত থাকো, ক্লাস করতে চাও, সামনে হয়তো পরিকল্পনা নেওয়া হবে। আজকে যে ক্লাসটি করানো হচ্ছে সেটি হচ্ছে বোটানি 4th চ্যাপ্টার অণুজীব। আজকে এপিসোড 4 নাম্বার চলছে, 1, 2, 3 ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, আজকে ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, এবং তোমরা কে কোন কলেজ থেকে এই লাইভ সেশনটি দেখছো কমেন্ট সেকশনে বলে দিবে, সাথে তোমাদের প্রিয় বন্ধুদেরকে মেনশন করতে থাকবে যাতে করে তারা ক্লাসটি মিস না করে। এখন আমরা দেখলাম ছোট্ট একটি অণুজীব, সে কিনা অলরাউন্ডার। কেন বলছি অলরাউন্ডার? কারণ সে পরজীবী, অন্য কোনো জীবদেহে বসবাস করে সেই জীবদেহে রোগ সৃষ্টি করতে পারে। মৃতজীবী, মৃত জীবদেহে বসবাস করে সেখান থেকে তার জীবনের অস্তিত্ব খুঁজে বের করতে পারে, স্বনির্ভর, নিজে নিজে স্বাধীনভাবে থাকতে পারে। এখন আসি ব্যাকটেরিয়ার একটি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার রং ধারণ, কালার অ্যাবজর্ব করতে পারে। সেজন্য ব্যাকটেরিয়াকে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ বলা হয়। ব্যাকটেরিয়া কি পারে? কালার অ্যাবজর্পশন। ব্যাকটেরিয়া কালার অ্যাবজর্পশন পারে, অর্থাৎ সে রং ধারণ করতে পারে। ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভও হতে পারে, গ্রাম নেগেটিভও হতে পারে। তোমরা এখন হয়তো চিন্তা করছো এখানে কালারের কথা বলা হচ্ছে, কালারের এখানে গ্রাম শব্দটা কেন এসছে? গ্রাম তো আমরা জানি একটি ইউনিট। গ্রাম আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তখন গ্রাম একটা টার্ম ইউজ করি না। এখানে যে গ্রাম শব্দটি এসেছে, এই গ্রাম শব্দটি আসলে বিজ্ঞানীর নাম অনুসারে, যেই বিজ্ঞানী এটি আবিষ্কার করেছেন তার নাম অনুসারে গ্রাম কথাটি বলা হচ্ছে। যে সকল, আচ্ছা একটু পর আমি এটা আরেকটু ডিটেলসে বলবো, সেই বিজ্ঞানীর নাম অনুসারেই বলা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আশা করি তোমাদের কনফিউশন থাকলে এই কনফিউশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। এখন আসি, এই আমরা যখন ভাইরাস পড়েছিলাম তখন আমরা জেনেছি, বারবারই উচ্চারণ করেছিলাম একটি শব্দ, এবং ভাইরাস চ্যাপ্টারের বলতে গেলে একজন সেলিব্রিটি হচ্ছে টি2 ফাজ বা ফাজ ভাইরাস, ভাইরাস চ্যাপ্টারের সেলিব্রিটি। আর যখনই আমরা টি2 ফাজের কথা বলেছি তখনই কিন্তু ব্যাকটেরিয়ার নাম প্রোনাউন্সিয়েশনে নিয়ে এসেছিলাম। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাকটেরিয়ার সাথে এই যে টি2 ফাজের খুব ভালো একটি রিলেশন। ফাজ ভাইরাসের প্রতি ব্যাকটেরিয়ার সংবেদনশীলতাটাও অনেক বেশি। আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো অনেক মজা করে মনে রাখতে পারবে, তোমাদেরকে মুখস্থ করতে হবে না, খুব ভালোভাবে তোমাদের মাথায় গেঁথে গিয়েছে। তোমরা যদি একবার বই থেকে পড়ো তাহলে সাথে সাথে তোমরা মনে করতে পারবে। এখন এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্যাকটেরিয়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা আরও পেয়ে থাকি অজৈব লবণ জারিত করে শক্তি গ্রহণ করে। অজৈব লবণ কোনগুলো? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি অজৈব লবণ। তোমরা যারা কেমিস্ট্রি, তোমরা এতদিনে কেমিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জেনেছো,
কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যখন পড়েছো তখন তোমরা জৈব অজৈব এই ধরনের টার্মগুলোর সাথে অনেক বেশি পরিচিত হয়েছো। সেই ধরনের একটি টার্মই হচ্ছে অজৈব লবণ। ওখানে তোমরা অবশ্যই জেনেছো অজৈব লবণ জিনিসটা কী। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সেই ধরনের একটি অজৈব লবণ। অজৈব লবণ জারিত হয়ে, জারণ বিজারণ সম্পর্কে তোমাদের সবারই ধারণা থাকার কথা। সোডিয়াম ক্লোরাইড জারিত করে যে শক্তিটি পাওয়া যায় সেটি হচ্ছে ব্যাকটেরিয়া গ্রহণ করে। অর্থাৎ ব্যাকটেরিয়া শক্তিটা কোথায় থেকে আসে? ব্যাকটেরিয়া শক্তিটা আসে হচ্ছে অজৈব লবণ জারিত করে শক্তি গ্রহণ করছে। তারপর ব্যাকটেরিয়া তারপর হচ্ছে ব্যাকটেরিয়া আমরা জানি, ধরো এখন তুমি হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখলা যে বৃষ্টি হচ্ছে, তাহলে তখন তুমি কি করবে? সাথে সাথে তোমার কাছে যদি ছাতা থাকে তুমি ছাতাটি বের করে তোমার মাথার উপরে দিয়ে দিবে। অর্থাৎ একটা প্রতিকূল পরিবেশ, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ ওই সময়টা তোমার জন্য ছিল অনুকূল, হঠাৎ করে বৃষ্টি আসলো, এই বৃষ্টির সময়টা হচ্ছে তোমার কাছে প্রতিকূল পরিবেশে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন স্টেপ নিয়ে থাকি। ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার জীবনেও তো, ব্যাকটেরিয়া যেহেতু একটি অণুজীব সেহেতু ব্যাকটেরিয়ার জীবনেও অনেক প্রতিকূলতা আসতে পারে। এই প্রতিকূলতা যখন আসে, এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া ছাতার মতো কিছু তৈরি করে। সে ছাতার মতো জিনিসটাই হচ্ছে অ্যান্ডোস্পোর বা অন্তঃরেণু। আচ্ছা, একজন কমেন্ট করেছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড অজৈব লবণের একটি এক্সাম্পল হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে পারি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট এগুলোকে ইউজ করতে পারি অজৈব লবণের এক্সাম্পল হিসেবে। এখন এই যে আমরা দেখব, সাধারণত আমরা মানুষরাও কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত নিজেদের সহনশীলতাটিকে ধরে রাখতে পারি। নির্দিষ্ট টেম্পারেচারে বেশি হয়ে গেলে দেখবে মাঝে মাঝে আমরা বলি আজকে খুব গরম পড়ছে, অসম্ভব গরম, থাকাই যাচ্ছে না। আবার অনেক সময় আমরা বলি আজকে অনেক ঠান্ডা পড়ছে, পরিবেশটা ভালো লাগছে, বৃষ্টি হতে পারে, এই ধরনের অনেক কিছু বলি। অর্থাৎ কেন বলি, কিভাবে বলি? আমাদের শরীরের একটি সহনশীলতা থাকে। এই সহনশীলতা যদি ওভারকাম করে, অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল থেকে বেশি অথবা কম যখন হয়, তখন কিন্তু আমরা টেম্পারেচার নিয়ে অনেক কথা বলে থাকি। এখন যদি ব্যাকটেরিয়া যেহেতু একটি জীব, ব্যাকটেরিয়ার তো আমাদের মতো এই ধরনের টেম্পারেচার ফিলিং আছে, ঠিক না? যখন ব্যাকটেরিয়ায় -17 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ঠিক তখন থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড একটা রেঞ্জ। তোমরা চিন্তা করো, -17 ডিগ্রির পর আসে হচ্ছে এভাবে -17 ডিগ্রি, -16 ডিগ্রি, -15 ডিগ্রি, -14 ডিগ্রি, এভাবে আস্তে আস্তে 80 ডিগ্রি পর্যন্ত একটি রেঞ্জ তোমরা কল্পনা করতে পারো। এই রেঞ্জের মধ্যে, পুরো রেঞ্জটার মধ্যে ব্যাকটেরিয়ার যে তাপমাত্রাটা পাবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার তাপমাত্রা। -17 ডিগ্রি থেকে যদি আর একটু কম হয়, যেমন -18 ডিগ্রি, -19 ডিগ্রি, -19 ডিগ্রি, ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না, ব্যাকটেরিয়া মরে যাবে। আবার যদি 80 ডিগ্রি থেকে বেশি হয়, যেমন 90 ডিগ্রি, 91 ডিগ্রি, তখনও আবার ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না, ব্যাকটেরিয়া মরে যাবে। অর্থাৎ ব্যাকটেরিয়া যে সহনশীলতা, সেই সহনশীলতাটা হচ্ছে -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। তারপর এখন আমরা জানি মাইটোসিস, মায়োসিস, তোমরা যারা কোষ বিভাজন চ্যাপ্টারটি পড়েছো
সেই চ্যাপ্টারে মাইটোসিস মায়োসিস সম্পর্কে তোমরা জেনেছো। দুটো চ্যাপ্টারেই কোষ বিভাজনকে কেন্দ্র করে যে ওয়ার্ডটি বারে বারে আসছিল সেটি ছিল যে ক্রোমোজোম। ক্রোমোজোম তোমরা দেখেছো, ক্রোমোজোম নিয়ে কত কাহিনী না হয়েছে ওখানে। ক্রোমোজোম স্পিন্ডল তন্তু সৃষ্টি করছে, ক্রোমোজোম VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক বিভিন্ন ধরনের নাম পাচ্ছে। ক্রোমোজোমের কারণে বিভিন্ন কন্ডিশনে যাচ্ছে, তার মানে ওখানে বেসিক জিনিসটাই ছিল ক্রোমোজোম। কিন্তু আমরা দেখব ব্যাকটেরিয়াতে কিন্তু ক্রোমোজোমই নেই। হ্যাঁ, তোমরা বলতে পারো ডিএনএকে আপনি ক্রোমোজোম বলেছে। না, আমি ডিএনএকে ক্রোমোজোম বলিনি, আমি বলেছি ডিএনএকে আমি ডিএনএ কথা যখন বলেছি তখন আমি বলেছিলাম ডিএনএকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে বলা যায়। অর্থাৎ নাই মামার থেকে কানা মামা ভালো, জাস্ট তুমি একটা নাম দিলে আর কি, যে ব্যাকটেরিয়ারও ক্রোমোজোম আছে, যেহেতু ব্যাকটেরিয়া একটি জীব, ব্যাকটেরিয়ারও একটি ক্রোমোজোম আছে, সেটি হচ্ছে ডিএনএ। এটা একটা রাফলি কথা, কিন্তু সত্যিকার অর্থে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম নেই। ক্রোমোজোম না থাকার কারণে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম নেই। না থাকার কারণে এই যে মাইটোসিস মায়োসিস আমরা কথাগুলো বলি, কোষ বিভাজনে বারে বারেই কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়। এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ অসম্ভব। তাহলে কি হবে? তখন তারা বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করবে। আশা করি তোমরা যারা দেখছো তোমরা বুঝতে পারছো এবং আমাকে শুনতে পাচ্ছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নটির উত্তর করার। এখন একটি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব যেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে। তোমাদের অনেকের এই টার্মগুলো বুঝতে অনেক সমস্যা হয়। আশা করি এখন তোমরা সেই কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবে। বাধ্যতামূলক অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয় কথাটি শুনতে একটু অদ্ভুত লাগে। বাধ্যতামূলক, সাথে আবার বলা হচ্ছে অবায়বীয়। একটা রেস্ট্রিকশন তো দিয়ে দিয়েছে, পাশে আবার বলছে অবায়বীয়। বাংলা ভাষার একদম তীব্র পর্যায়ে গিয়ে শব্দটি ইউজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে আমি এখন বুঝিয়ে দিব। তারপর আরেকটা টার্ম হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়। সুবিধাবাদী অবায়বীয়। আর একটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। এখন এই তিনটা টার্ম সম্পর্কে তোমাদের তিনটে টার্ম নিয়ে তোমাদের যাদের খুব সমস্যা হয় তাদেরকে এখন বলছি। আশা করি তোমাদের এই সমস্যাটি আর থাকবে না। বাধ্যতামূলক অবায়বীয় হচ্ছে অবায়বীয় শব্দটি যখন তোমরা পড়বে তখনই বুঝবে এখানে বাতাস। বায়বীয় বলতে বাতাস, বায়ু, এগুলোকে আমরা বুঝে থাকি দুটি সেম টার্ম। বায়বীয় বাতাস সম্পর্কিত, বায়ু সম্পর্কিত। অর্থাৎ বাতাসের কথা যখন আমরা বলি তখন অক্সিজেন রিলেটেড কথা চলে আসে। অক্সিজেন অর্থাৎ অক্সিজেন অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন লাগবে না, অক্সিজেন থাকা লাগবে না। এখন তুমি বলতে পারো একটা জীবের হচ্ছে অক্সিজেন লাগবে না। এখন তার লাগবে না জোর কতটুকু? লাগবে না মানে লাগবে না, যদি থাকে সে মারা যাবে। লাগবে না মানে লাগবে না, যদি থাকে সে মারা যাবে। দুটো কন্ডিশনে তাকে ফিল আপ করতে হবে। যখনই অক্সিজেন পাবে সেই অবস্থাতে তার বেঁচে থাকা সম্ভব না। এই ধরনের একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম সম্পর্কে তোমরা বড় হলেও অনেক পড়তে পারবে। আর এই চ্যাপ্টারে কেমিস্ট্রিতেও ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া নিয়ে কিছু টার্ম পাবে, কিছু কিছু পার্টে ক্লস্ট্রিডিয়াম সম্পর্কে পাবে। তারপর আসি সুবিধাবাদী বায়বীয় হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ থাকে না, দেখা যায় তাদের সুবিধের সময় তারা তাদের কোনো
তাদের যে নীতি থাকে ওই নীতির বাহিরে চলে যায়। যেমন একটা মানুষের নীতি থাকতে পারে যে আমি কখনো মিথ্যে কথা বলবো না, আমি সবসময় সত্য কথাই বলবো। কিন্তু কিছু মানুষ থাকে যে তার প্রয়োজনে সে মিথ্যে কথা বলছে, আবার সে তার প্রয়োজন ফুরিয়ে গেলে আবার তার প্রয়োজনে যখন তার সত্য কথা বলার দরকার হচ্ছে, মনে হচ্ছে যে এখানে মিথ্যে কথা না বললেও চলে, সে সত্য কথা বলছে আর নিজেকে বলছে আমি সত্যবাদী। আবার যেখানে মিথ্যে কথা বলে সে কিছু হাসিল করতে পারবে, তার স্বার্থটা হাসিল করতে পারবে, সেখানে সে মিথ্যে কথা বলছে, অর্থাৎ সে একজন সুবিধাবাদী। এখন এই জিনিসটা হচ্ছে অক্সিজেন ব্যাকটেরিয়ার অক্সিজেন থাকলে ব্যাকটেরিয়া অক্সিজেন দরকার নেই, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোর হচ্ছে অক্সিজেন দরকার নেই। কিন্তু যদি অক্সিজেন থাকে সমস্যা নেই, অক্সিজেন থাকলেও সে বেঁচে থাকতে পারবে, অক্সিজেন থাকলেও সে বেঁচে থাকতে পারবে, অক্সিজেন না থাকলেও সে বেঁচে থাকতে পারবে। অর্থাৎ সুবিধাবাদী, সে হচ্ছে সুযোগ সন্ধানী। তাকে যদি অক্সিজেন আসেও কোনো ডিস্টার্ব করতে পারবে না, অক্সিজেন না থাকলেও সে বাঁচতে পারবে, অর্থাৎ সে সকল পরিবেশেই থাকতে পারবে। আর বাধ্যতামূলক বায়বীয় মানে হচ্ছে তার অক্সিজেন প্রয়োজন, আর বাধ্যতামূলক হচ্ছে তার অবশ্যই অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনাই নেই, সে মরে যাবে। এই ধরনের একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আজোব্যাক্টার। এই ধরনের একটি ব্যাকটেরিয়া। তোমরা এই ধরনের যেসব ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে কঠিন মনে হবে সেই সকল ব্যাকটেরিয়া শুধু প্রথম ওয়ার্ডটা মনে রাখলে হবে। এই যে বায়বীয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাজোব্যাক্টার টার্মটা অনেক বেশি ইউজ হয়। সামনে আরও যখন ব্যাকটেরিয়া নিয়ে পড়বে তখন দেখবে অ্যাজোব্যাক্টর নিয়ে অনেক কথা এমন আছে। তাই শুধু অ্যাজোব্যাক্টার ওয়ার্ডটি মনে রাখলে তোমাদের জন্য এনাফ। পাশে আর কি আছে সেটা দেখার দরকার নেই। আজোটোব্যাক্টার। আচ্ছা, ব্যাকটেরিয়ার নামগুলো সত্যি অনেক কঠিন, প্রনাউন্সিয়েশন করতে সমস্যা হলে তোমরা শুধু একটু চোখের দেখায় মনে রাখবে। যেমন হচ্ছে এখানে এ, ফার্স্ট লেটারটা হচ্ছে এ, এটা দিয়ে হালকা একটু চোখে দেখাতে মনে রেখে দিবে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে ম্যাম এরা কি আলাদা বৈশিষ্ট্য নাকি শুধু মাত্র 3টি প্রকারভেদ? এটা হচ্ছে বায়বীয় অক্সিজেন রিলেটেড একটি বৈশিষ্ট্য, পুরোটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য, অক্সিজেন রিলেটেড বেঁচে থাকার একটি বৈশিষ্ট্য। কিভাবে মানে বায়ুতে কিভাবে সে বেঁচে থাকবে, ব্যাকটেরিয়া কিভাবে বেঁচে থাকবে সেটা। হ্যাঁ, এখানে 3টা প্রকারভেদ আছে, একটি বৈশিষ্ট্যের আওতায় 3টি প্রকারভেদ আছে। 3টি প্রকারভেদ হচ্ছে সে বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়, আরেকটি হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। অর্থাৎ এখানে একটি শ্রেণীর মধ্যে তুমি 3টি বৈশিষ্ট্য পাচ্ছ। আশা করি জাবের তুমি তোমার প্রশ্নটির উত্তর পেয়েছো। আজকে আমি চেষ্টা করেছি ব্যাকটেরিয়া সম্পর্কে অনেক তথ্য তোমাদেরকে দেওয়ার। আশা করি তোমরা ব্যাকটেরিয়ার সকল তথ্য, আমার দেওয়া সকল তথ্য বুঝতে পেরেছো। তোমাদের কনফিউশনগুলো চেষ্টা করেছি সম্পূর্ণরূপে ক্লিয়ার করার, আমি চেষ্টা করেছি। আর যারা কোশ্চেন করেছো তাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করেছি। আজকের এপিসোড ছিল 4th এপিসোড। তোমরা এই মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারটি নিয়ে 8টা এপিসোড দেখতে পাবে, আজকে 4th এপিসোড। আশা করা যায় 8টা এপিসোডেই তোমরা আমাকে দেখতে পাবে। 8টা এপিসোডে আমি চেষ্টা করব। আজকে ব্যাকটেরিয়ার কিছু পার্ট নিয়ে আলোচনা করেছি। 1st, 2nd, 3rd এপিসোডে আমি ভাইরাস সম্পর্কে আলোচনা করেছি। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কিছু রোগ আছে, সে সকল রোগ নিয়েও আলোচনা করব। ব্যাকটেরিয়ার আরও কিছু অংশ আছে, সে সকল অংশ নিয়েও আলোচনা করব। সাথে ম্যালেরিয়া আরেকটি পার্ট আছে, বৃহৎ একটি পার্ট, যেখান থেকে একাডেমিক স্টেজে অনেক কোশ্চেন এসে থাকে, প্রচুর কোশ্চেন। আর যদি বলি অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসার মতো একটি ভালো জায়গা হচ্ছে এই ম্যালেরিয়া। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে বাকি পার্টগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার। আর কখন কি ক্লাস নিব, কোন দিন ক্লাস নিব, গ্রুপে তোমরা থাকবে, গ্রুপের মেসেজ গ্রুপের পোস্টগুলো চেক করবে। সাধারণত পোস্টার দেওয়া হয়, তোমরা দেখবে, পোস্টারগুলো দেখবে, আর হচ্ছে জানিয়ে দেওয়া হবে ক্লাস কখন নেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। আশা করি আজকে যেমন অনেকে ছিলে
এমন অনেকেই থাকবে। তোমাদের সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি। একজন বলেছে আপু ক্লাসের কি রুটিন আছে? আচ্ছা, ক্লাসের একদিন আগেই দেওয়া হয়, তোমরা ট্রাই করবে গ্রুপে অ্যাক্টিভ থাকার, গ্রুপ থেকে জেনে নিবে। একজন কোশ্চেন করেছে 90 ডিগ্রির কথা আবার একটু বলবেন। 90 ডিগ্রি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে, আচ্ছা কোশ্চেন যেহেতু করেছো আমি বলছি। আমি বলেছিলাম ব্যাকটেরিয়া -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বাঁচতে পারে, অর্থাৎ এর বেশি অথবা কম হলে সে আর বেঁচে থাকতে পারে না। -17 ডিগ্রির কম, -18 ডিগ্রি, -19 ডিগ্রি হলে ব্যাকটেরিয়া মরে যাবে। 80 ডিগ্রির চেয়ে বেশি যখন হবে 91 ডিগ্রি, তখন ব্যাকটেরিয়া মরে যাবে। অর্থাৎ -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারবে। আশা করি অর্জন সৌরভ তুমি তোমার উত্তরটি পেয়েছো। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থেকেই পরবর্তী ক্লাসগুলো করবে। আল্লাহ হাফেজ।